আমাদের একটাই শাখা, নবান্নের 14 তলায় বসে থাকা দুর্নীতিগ্রস্ত সরকারের মাথাকে বাধ্য করা, রাস্তায় নেমে লিস্ট বের করা, রাস্তায় নেমে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে লিস্ট দিয়ে বোঝানো এতজন টেন্টেড, এতজন নন টেন্টেড যোগ্য, নট এ ম্যাটার অফ যোগ, 32,000 চলে যাবে চাকরি, দেওয়াল লিখন হয়ে গেছে। আমরা শুধু কি প্রতিদিন সংখ্যাটা গুনবো কতজন চাকরি চলে গেল, আর কতগুলো বডি গুনবো, আত্মহত্যার পরিসংখ্যান গুনবো? 75,000 একটা মাস কোনোদিনও একটি সরকারের নিটকে ভিত্তিকে করতে পারে না, উপড়ে ফেলতে পারে না, যতক্ষণ না সেখানে বিরোধীদের যে অংশটা, বিরোধী পলিটিক্যাল পার্টি এবং তাদের সমর্থকরা ইনভলভ না হয়, ইস্যুটা তখনই মানে সারফেসে চলে আসে। আজকে কি ওদের কোনো আন্দোলন দেখতে পাচ্ছ? ওদের আন্দোলনটা ভেঙে পড়ার একটা বড় কারণ ওদের আন্দোলনে রাজনীতির অনুপ্রবেশ, যেটা এমন অবস্থা যে দুর্নীতি করার পরেও রাজ্য আবার দুর্নীতি করছে। দুর্নীতিটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে পরামর্শ দিচ্ছেন সেটার মধ্যেও তারা দুর্নীতি করছে। এতটাই দুঃসাহস রাষ্ট্রের। এই দুঃসাহসটা কেন হয়? কারণ একটাই, আমরা শাসকের এই দুর্নীতিগুলোর উপযুক্ত জবাব দিতে পারছি না রাস্তায় নেমে। তা যখন শাসক দল দুর্নীতি করেছে সেখানে বিরোধীরাও আসবে প্রতিবাদ করতে, এটাই গণতন্ত্রের নিয়ম। বা ইন্দ্রের মহাসভার সমস্ত ভগবানরা এসেছিলেন? একদম নয়, এসছিলেন পলিটিক্যাল পার্সনরা, ফ্ল্যাগটাকে বাইরে রেখে এসেছিলেন। মমতা এটা সফলভাবে তাদেরকে আনতে পেরেছিল। রাত যত বাড়লো আন্দোলনও ফিকে হতে লাগলো। শাসক তো বুঝে ফেলেছে ওদের পালস, যে এই আন্দোলনগুলো আরজি করের মতনই একটা সময় হারিয়ে যাবে কিংবা মিশে যাবে। সমাজের সমস্ত স্তরের মানুষ তো এসেছিল, নেমেছিল, মেয়েরা নেমেছিল, ছেলেরা নেমেছিল, অভূতপূর্ব সারা পৃথিবীতে। আন্দোলনটা কি আটকে রাখা গেল? যায়নি একটাই কারণে, আপনি আন্দোলনটা হাইজ্যাক হলো। এটা বোঝে না যে কালকে যে আবেগটা ছিল 18 তারিখে সে আবেগটা নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আস্তে আস্তে হতাশা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, আস্তে আস্তে এই চাকরি হারাদের একটা বড় অংশ অন্যান্য পেশায় চলে যাচ্ছে। রিভিউয়ের উপরে এখন গতকাল চাকরিহারাদের একাধিক সংগঠনের নবান্ন অভিযান ছিল এবং তার আগে আমরা দেখেছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তরফ থেকেও তার আগে তারা নবান্ন অভিযান ডেকেছিল এবং দুটি ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে তারা বলেছেন তাদের অভিযান ব্যর্থ হয়েছে। আমার প্রশ্ন এখানে, এই অভিযান কেন বারংবার ব্যর্থ হচ্ছে? এখানে কি চাকরিহারাদের কোনো দোষ রয়েছে নাকি সরকারের? ব্যর্থ হওয়ার পিছনে কারণটা কি? অভিযানগুলো ব্যর্থ হওয়ার পিছনে অবশ্যই যারা অভিযান করছে তারা দায়ী, কারণ রাষ্ট্রের কোনো ব্যর্থতা নেই। অভিযান চাকরিহারাদের আন্দোলন যত ক্ষীণ হবে রাষ্ট্রের তত লাভ, কারণ রাষ্ট্র দাঁড়িয়ে থেকেই দুর্নীতিটা করেছে, আজকে এদের পথে নামিয়েছে। 10 বছর চাকরি করে এদের চাকরি চলে যাওয়া পুরো দায়টা রাষ্ট্রের, তাদের সীমাহীন দুর্নীতির ফলে রাষ্ট্র এদের আন্দোলন যত অসংগঠিত হবে রাষ্ট্রের তত লাভ। আমি এবার এদের আন্দোলনের পার্সপেক্টিভে বলি। দেখো, এদের আন্দোলনের সাথে ফ্রম দ্য বিগিনিং ডে আজও আমি যুক্ত। কাল যখন এই আন্দোলনটা চলছে, উত্তাল আন্দোলন, আমরা কী ভেবেছিলাম? সারা রাত ধরে নাটকীয় পরিবর্তন হবে, রাষ্ট্রকে ওরা বাধ্য করবে এসে ওদের সাথে আলোচনা করতে, মেরিট লিস্ট বের করতে। ওদের তার কোনো দাবি নেই, মেরিট লিস্ট বের করুন, আমাদের যা হওয়ার হয়ে গেছে। রাষ্ট্র মেরিট লিস্টটা বের করেনি। আজকে কি ওদের কোনো আন্দোলন দেখতে পাচ্ছ? ওদের আন্দোলনটা ভেঙে পড়ার একটা বড় কারণ ওদের আন্দোলনে রাজনীতির অনুপ্রবেশ, যেটা আরজি করের ক্ষেত্রে হয়েছিল। রাজনীতিটা এতদিন ছিল অরাজনৈতিক, মানে পুরো মুভমেন্টটাই অরাজনৈতিক ছিল। কিংবা দেখো, অরাজনৈতিক বলে সেই অর্থে আমি বললেও হয়তো অনেকটা ভুল বলা হবে। অরাজনৈতিক বলে কোনো কিছু হয় না, কিন্তু রাজনৈতিক ফ্ল্যাগ বর্জিত বিভিন্ন স্তরের রাজনীতির লোক থাকবে, কিন্তু অরাজনৈতিক মানে রাজনীতি ইস্যু থাকবে না। কিন্তু এখানে তা হয়নি। তুমি বেশ কিছু চাকরিহারা শিক্ষক আছেন, তারা কোনো না কোনো বিরোধী দলের স্পেশাল এজেন্ট হিসাবে ওখানে কাজ করছে, তাদের ইস্যুগুলোকে কাজ করতে। কখনো সেই মঞ্চে মীনাক্ষী চলে গেলে গো ব্যাক স্লোগান, কখনো চলে যাচ্ছে বিজেপির কেউ গেলে গ্রো ব্যাক স্লোগান। এগুলো কেন হবে? প্রশ্নটা হচ্ছে, প্ল্যাটফর্মটা যেহেতু শিক্ষকদের চাকরি হারানোর এবং প্ল্যাটফর্মটা যেহেতু তৃণমূলের দুর্নীতির জন্য, তৃণমূল দুর্নীতি না করলে তো এই চাকরি হারাতো না তারা, আজকে এই অভিনব পরিস্থিতিটা হতো না। তার যখন শাসক দল দুর্নীতি করেছে সেখানে বিরোধীরাও আসবে প্রতিবাদ করতে, এটাই গণতন্ত্রের নিয়ম। বহুদলীয় ব্যবস্থায় এখানে অনেকগুলো বিরোধী আছে, তারা যাবে। এবার যখনই বিরোধী এখানে ইনভলভ হবে তখনই শিক্ষকদের আন্দোলনটায় তাদেরও প্রবেশ করার জায়গাটা তৈরি হবে। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম, সিঙ্গুর, নিতাই গণহত্যা, আপনি একটার পর একটা
আন্দোলনের প্রেক্ষাপট আমি আপনাকে পরিষ্কার দেখাতে পারি, যেখানে কিন্তু দল ও মত নির্বিশেষে সব দলের লোক গিয়েছিল। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে এক্সপ্রেস হাইওয়ের ওপরে 26 দিন অনশন করছেন, তখন কারা গিয়েছিল? তারা কি মঙ্গল গ্রহের থেকে গিয়েছিল, নাকি ভগবান বিষ্ণু তার বা ইন্দ্রের মহাসভার সমস্ত ভগবানরা এসেছিলেন? একদম নয়, এসছিলেন পলিটিক্যাল পার্সনরা, ফ্ল্যাগটাকে বাইরে রেখে এসেছিলেন। মমতা এটা সফলভাবে তাদেরকে আনতে পেরেছিল। ফলত যেটা হচ্ছিল যে নাগরিক সমাজের আন্দোলনটা পুরোপুরি পলিটিক্যাল অভিমুখে বিরোধীদের হয়ে তৃণমূলের ঝোলায় গিয়েছিল, এবং তৃণমূল সমস্ত দলমত নির্বিশেষে 1-to-1 বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনটাকে করতে পেরেছিল। আজকে কোথায় সেই আন্দোলনটা? শিক্ষকদের আন্দোলন, যখন শিক্ষকরা মার খায়, শিক্ষকরা কত সংখ্যায়, কত 15,000, আমি আরও ধরলাম ইন্টু 5 তাদের পরিবারের সদস্য নিয়ে কত হলো? 75,000। 75,000-এর একটা মাস কোনোদিনও একটি সরকারের ভিত্তিকে করতে পারে না, উপড়ে ফেলতে পারে না, যতক্ষণ না সেখানে বিরোধীদের যে অংশটা, বিরোধী পলিটিক্যাল পার্টি এবং তাদের সমর্থকরা ইনভলভ না হয়। ইস্যুটা তখনই মানে সারফেসে চলে আসে। ফলে সেই জায়গাটা আপনাকে তো বুঝতে হবে। এইখানে শিক্ষকদের আন্দোলনটা, কালকে আমি দেখছিলাম ওদের যখন এই আন্দোলনের পরে প্রেস ব্রিফ হচ্ছে, প্রেস ব্রিফে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হলো হয় এবার নালে নেভার। আমি ভেবেছিলাম সারা রাত ধরে ধর্ণা হবে, নবান্ন ঘেরাও হবে। দেখুন ওদের তো সব হারিয়ে ফেলেছে, ওদের তার কিছু নেই। কিন্তু তারপরে চিত্রটা কি হলো? রাত যত বাড়লো আন্দোলন ফিকে হতে লাগলো। শাসক তো বুঝে ফেলেছে ওদের পালস, যে এই আন্দোলনগুলো আরজি করের মতনই একটা সময় হারিয়ে যাবে কিংবা মিশে যাবে। এই কারণেই আমি আপনাকে বলছি যে এই শিক্ষক সমাজের এই আন্দোলনটা যতদিন পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরে ব্যাপ্ত হচ্ছে, ততক্ষণ এই আন্দোলনটা কিন্তু শাসকের ঘুম, শাসকের উন্নাসিকতাকে নাড়া দিতে পারবে না। একদম সেখানেই দাঁড়িয়ে প্রশ্নটা আসছে যে যেখানে তুমি বারবার আরজি করে প্রশ্ন করে তুলে, আরজি করে প্রসঙ্গে একদম প্রথম অবস্থায় যেটা আমরা দেখেছিলাম যে গোটা নাগরিক সমাজ বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মতামত রেখে সেই জিনিসটাকে বা দলীয় পতাকা বাইরে রেখে তারা সেই আন্দোলনে সামিল হয়েছিল। এই ক্ষেত্রে আমরা সেই বিষয় বা সেই দৃশ্য এখনো পর্যন্ত দেখতে পাইনি। কোথাও কি এই ব্যর্থ হওয়ার পিছনে একটা বড় কারণ? না, এটা তো একদম জেনুইন কথা যে শিক্ষকদের চাকরিটা চলে গেল, শিক্ষকদের চাকরিটা নেই। আমরা বামেদের সময় পিটিটিআই সংকট দেখেছিলাম, বহু পিটিটিআই স্টুডেন্ট সুসাইড করেছিল। অনেক বিএড এবং বিপিএড এবং তখন ছিল প্রাইমারিদের জন্য বিটি কলেজ বেআইনি অবৈধ ঘোষণা হয়েছিল, এবং তার অধিকাংশটাই সিপিএমের নেতারা নিজেদের মানে আর্থিক মদতে পলিটিক্যাল ক্ষমতায় বানিয়েছিল। তাদের সেই সব বিএড বিপিএড কলেজগুলো যখন বেআইনি হলো, তাদের থেকে পাশ করে যাওয়া, লক্ষ লক্ষ টাকা খরচা করে জমি বিক্রি করে ওখানে পড়ে যারা পাশ করেছে তাদের ডিগ্রিটাও বেআইনি হলো, অনেকে সুসাইড করলো। তখন কিন্তু কনসলিডেটেড মুভমেন্টটা হয়েছিল বিরোধীদের, এবং সেই জায়গাতে কোনোদিনও কোনো সোশ্যাল মুভমেন্ট, কখনো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মধ্যে সারা জায়গাতে না পারলে, মানুষ তার সম্পর্কে যদি না ভাবে, ধরো এই যে হাই স্কুল শিক্ষক, আজকে হাই স্কুল শিক্ষকদের 15,000, 16,000, 20,000, 26,000 চাকরি চলে যাওয়া, এটা তো শুধু একটা সংখ্যা নয়, এর সাথে যুক্ত শুধু তাদের পরিবার নয়, এর সাথে যুক্ত সমাজের সরকারি স্তরে যারা পড়াশোনা করে সেই সব বেনিফিশিয়ারি স্টুডেন্টরা, বকলমে একটা বড় জেনারেশন। তাহলে এই জেনারেশনের অভিভাবকদের এই শিক্ষকরা বকলমে শিক্ষকদের সাথে যুক্ত হয়ে বিরোধীরা তারা কি করতে পেরেছে? করতে তো পারেনি। অর্থাৎ শাসক দল তো প্রচ্ছন্নে মুচকি হাসি আসছে যে তারা সুপ্রিম কোর্টে অর্ডার মানলো না, তারা পুরোপুরি চাকরিটা দুর্নীতি করে বলতে পারো এদের চাকরি হারিয়ে চলে গেল শাসকের মদতে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে যে টেন্টেডদের 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন করা, তাদের চাকরির পরীক্ষায় বসতে না দেওয়া, সেটাও এই আন্দোলনটা এতটাই কনসলিডেটেডের অভাব ছিল, এই আন্দোলনটা এতটাই বলতে পারো যে পেনিট্রেট করতে পারেনি সোসাইটিতে, এই আন্দোলনটার ধার এতটাই কম ছিল যে শাসক কিন্তু তারপরেও আরেকটা দুর্নীতি করলো, দুটো দুর্নীতি করলো, যে সুপ্রিম কোর্টের অর্ডারটা মানলো না, এবং চাকরি পরীক্ষায় যেখানে 45% নাম্বারের ভিত্তিতে
লিমিট করে দেওয়া ছিল যোগ্যতার মাপ, যেখানে তারা পরীক্ষায় বসতে পারতো 2016 নিয়মে। আজকে 2025 সেই অর্ডারটাই বের করলো 50% নাম্বার যোগ্যতার মাপকাঠি করে। অর্থাৎ পুরনো সময়েও যাদের চাকরিটা গেছে যোগ্য, তাদের অনেকেই পরীক্ষায় বুঝতে পারবে না। শাসকের ইন্টেনশনটা তো তখনই আপনার ক্লিয়ার হয়ে যায় যখন বিরোধী এবং বকলমে সামাজিক যে আন্দোলনগুলো রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের একটা কুকীর্তির বিরুদ্ধে, রাষ্ট্রের একটা অপকীর্তির বিরুদ্ধে, রাষ্ট্রের একটা অপচেষ্টার বিরুদ্ধে, তখনই নাগরিক সমাজ যদি ব্যর্থ হয় একটা আন্দোলন গড়ে তুলতে। আজকে আরজিকর কী হলো? সমাজের সমস্ত স্তরের মানুষ তো এসেছিল, নেমেছিল, মেয়েরা নেমেছিল, ছেলেরা নেমেছিল, অভূতপূর্ব সারা পৃথিবীতে। আন্দোলনটা কি আটকে রাখা গেল? যায়নি, একটাই কারণে, আপনি আন্দোলনটা হাইজ্যাক হলো, একটা নির্দিষ্ট ব্যানারে হাইজ্যাক হলো। এইটাই আমি বারবার আপনাকে বলছি যে দেখুন, কোনোটাই পলিটিক্যাল নয়, এভরিথিং ইজ আ পলিটিক্যাল। তো এভরিথিং ইজ এ পলিটিক্যাল, বিশেষ করে ডেমোক্রেসিতে। তাহলে শিক্ষকদের আন্দোলনটায় এই যে ধরি মাছ না ছুঁই পানি, আপনি আমি এর আগে দেখছিলাম যখন পুলিশ ব্যাপক নির্যাতন করলো শিক্ষকদের উপরে, লাথি মারলো, পুলিশ তুলে নিয়ে গেল, তারপরে বিভিন্ন বিরোধী দল এটাই যাবে গণতন্ত্রে, এটাই তো অলংকার, বা গণতন্ত্রে তো এটাই কাম্য যে বিরোধীরা যাবে। কিন্তু কি হয়েছিল, এক একটা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যখন গেছে, এই শিক্ষকদের মধ্যে বসে থাকা এক একটা বিরোধী গোষ্ঠীর মনোভাবাপন্ন শিক্ষকরা সেই অংশকে গো ব্যাক স্লোগান দিয়েছে। কেন হবে? এটা হতে পারে না। লক্ষ্য যখন আপনাদের একজন, যে রাজ্য সরকারের দুর্নিবার মানে বলতে পারেন দুর্নীতি, যে দুর্নীতিতে আজকে মানুষের স্বাভাবিক জনজীবন ছিন্ন ভিন্ন অবস্থা, মানে এমন অবস্থা যে দুর্নীতি করার পরেও রাজ্য আবার দুর্নীতি করছে। দুর্নীতিটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে পরামর্শ দিচ্ছেন, সেটার মধ্যেও তারা দুর্নীতি করছে। এতটাই দুঃসাহস রাষ্ট্রের। এই দুঃসাহসটা কেন হয়? কারণ একটাই, আমরা শাসকের এই দুর্নীতিগুলোর উপযুক্ত জবাব দিতে পারছি না রাস্তায় নেমে। আর তার জন্য কী দরকার? ঠিক 11-র আগের পলিসি, যে মমতা ব্যানার্জি বামফ্রন্টের একাধিক অপকীর্তি বামফ্রন্ট সরকারের, সেটার জন্য কিন্তু সমাজের সব স্তরের মানুষকে রাস্তায় নামাতে পেরেছিল, এবং লক্ষ্যবস্তু একটাই ছিল, হয় বামফ্রন্টের দুর্নীতির বিরুদ্ধে লড়ো, নালে মরো। তাই তো? কিন্তু আজকে কি তাই হচ্ছে? আজকে তাই হচ্ছে না। আজকে শিক্ষকদের এই আন্দোলনটা আমি দেখেছি বহু শাখা, কিছুটা শাসক দলের নেতাদের সাথে, শাসক দলের সাথে গোপনে একটা শ্রেণী সেটিং করছে, আরেকটা শ্রেণী ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হয়ে সওয়াল করছে, আরেকটা শ্রেণী বামপন্থীদের একটা অংশের সাথে সওয়াল করছে। এই যে বহুদা বিভক্ত, আমি বলছি যে প্রত্যেকেরই একটা মতামতের জায়গা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনার লক্ষ্য একটাই, যে আপনার চাকরিটা চুরি হয়ে গেছে, করেছে কে? রাজ্যের শাসক দলের নেতারা। আর রাজ্য সেই শাসক দলের নেতাদের চুরি করার এই যে কাজটাকে, 17 কলাই যারা চুরিটা করেছে, সেইটাকে জাস্টিফাই করছে জনগণের ট্যাক্সের টাকায়। কখন ওই টেন্টেডদের সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে অমান্য করে তাদেরকে হাইকোর্টে সওয়াল করতে হচ্ছে ওদের মৌলিক অধিকার পরীক্ষায় বসা। আজ অবধি সুপ্রিম কোর্টের অর্ডারকে মেনে ওরা, বা আজকের হাইকোর্টের অর্ডারকে মেনে ওরা 12% রেট অফ ইন্টারেস্টে টাকা ব্যাক করার কথা উচ্চবাচ্য তুমি শুনতে পাচ্ছ না। তাহলে রাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া, এই যে নবান্ন, আমি তো কালকে ভেবেছিলাম একটা বাস্তিল দুর্গের পতন হবে হয়তো নবান্নে, কালকে কি হলো? ফানুস কেন হলো? নিজেদের মধ্যেই আন্দোলনের মধ্যে একটা কনফিডেন্স নেই এদের, নিজেরা কি করতে চাইছে তার একটা রুট চার্ট নেই। এবং গতকালের ব্যর্থ নবান্ন অভিযানের পর তারা আবারও 28 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, ইতিমধ্যে সেই অভিযানেও একাধিক চাকরিহারা সংগঠনরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। না, আমার কথাটা হচ্ছে আপনারা করুন, বারবার করুন, কিন্তু প্রত্যেকবারই এই ব্যর্থ মনোরথ নিয়ে আসা, এটাতে কি হয়? আন্দোলনের ধারটা কমে। মনে রাখবেন, আজকেই যদি আমাকে রাত জাগার কথা বলে আরজিকর নিয়ে, আমি বলছি প্রথমবারে রাত জাগার যে আবেগ, সেটা কিন্তু হবে না। গণ আন্দোলনের নিয়মটাই হচ্ছে, গণ আন্দোলনটাকে একটা জায়গায় আনতে সময় লাগে, আর যদি ওটা স্ক্যাটার্ড হয়ে যায়, পুনরায় ওই গণ আন্দোলনে মানুষকে আনা অনেক জটিল ব্যাপার। দেখুন, এটা একটা জটিল সমাজতত্ত্ব, এটা বুঝতে হবে। কোনো একটা মুভমেন্ট, নকশাল আন্দোলন একটা সময় আবেগে চরমতায় চলে গেছিল, তখন ভেঙে যাওয়ার পরে আজকে নকশাল আন্দোলন কি সেই জায়গায় আছে? আজকে নকশালদের মধ্যে অজস্র দল। প্রত্যেকটা জায়গারই, প্রত্যেকটা সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন যাই বলুন না কেন,
কোনো একটা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যখন গড়ে ওঠে, তার প্রথম দিকের যে আবেগটা থাকে সময়ের সাথে সাথে সেই আবেগটা থাকে না। এটা আন্দোলনকারীরা বোঝে না যে কালকে যে আবেগটা ছিল 18 তারিখে সে আবেগটা নাও থাকতে পারে। আস্তে আস্তে হতাশা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, আস্তে আস্তে এই চাকরিহারাদের একটা বড় অংশ অন্যান্য পেশায় চলে যাচ্ছে। রিভিউয়ের ওপরে এখনো পর্যন্ত ভরসা করে আছে। দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আইন যতটুকু আমি বুঝি এটার মধ্যে আর কিছু নেই। এটা যদি এখনও বাঁচানো যেত, সিবিআইকে পার্টি করে নিয়ে যদি মানে রাজ্য সরকারের যে দাবিটা, রাজ্য সরকারের মনে আছে এসএসসি চেয়ারম্যান একবার বলেছিলেন সিদ্ধার্থবাবু, আমার কাছে মেরিট লিস্ট রেডি আছে, উপর থেকে অর্ডার না আসলে আমি দিয়ে দেবো, উপর থেকে নির্দেশ আসলে বা অর্ডার আসলে বা গ্রিন সিগন্যাল পেলেই আমি দিয়ে দেবো। তো প্রশ্নটা হচ্ছে, এই কথার ভিত্তিতেই তো সিবিআইকে পার্টি করে নিয়ে আন্দোলনকারীরা আইনি মারপ্যাচে যেতে পারত। কারণ আজকে যখন মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং বলছেন এসএসসি একটা অটোনোমাস বডি, তো এসএসসি যদি অটোনোমাস বডি হয়ে থাকে, তাহলে এসএসসির এই অটোনোমাস বডির মধ্যে এসএসসি কী করে এসএসসির এই কথাগুলো বলে যে উপর মহলের নির্দেশ? এসএসসিতে উপর মহলের নির্দেশ দেওয়ার কেউ নেই, উনি তো অটোনোমাস। বারবার এসএসসি চেয়ারম্যান বলেছেন, আরটিআই করে যখন আরটিআই রেজাল্টগুলো ওএমআর শিট দেওয়া হচ্ছে, আপ টু ফেব্রুয়ারি 2025 অবধিও দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্তরে এসএসসি বুঝিয়ে দিয়েছে তাদের কাছে মেরিট লিস্ট আছে, ওএমআর আছে। তারপরে কার নির্দেশে? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের অজস্র এমপি এমএলএ যারা এই চাকরি চুরির সাথে যুক্ত, তাদের বাঁচাতে, বকলমে তৃণমূলকে বাঁচাতে এসএসসি শাসক দলের পার্ট হিসেবে কাজ করছে। এইটা যদি তারা সিবিআইকে পার্টি করে সেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে বোঝাতে পারে, তাহলে আইনি একটা আশা থাকতে পারে। রাজ্য যে কিছু করবে না এটা পরিষ্কার। রাজ্য একটা ছেলে খেলা পর্যায়ের রিভিউ বা কিউরিটি পিটিশন করেছে, আমরা জানি, যেটার কোনো ফসল আসবে না। উল্টো এমএ পার্টি অ্যাপ্লাই করে তারা বুঝিয়ে দিয়েছে মডিফিকেশন করে যে এদের স্টপ গ্যাপ হিসেবে 31শে ডিসেম্বর অবধি একটা অংশকে রাখা হোক, নতুন রিক্রুটমেন্ট হলে এদের কথাটা শেষ হয়ে যাক। আমার কথাটা সেই জায়গায় গিয়ে যে আপনি একটা মানে এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট তো দুটো পার্ট। একটা রাস্তায় নেমে রাষ্ট্রের বিরুদ্ধে ভয়ানকভাবে জঙ্গি আন্দোলন গড়ে তোলা, যার কোনো রকম শাখা পোশাখা থাকবে না। আমাদের কোনো শাখা নেই এই আন্দোলনে, আমাদের কোনো শাখা নেই। আমাদের একটাই শাখা, নবান্নের 14 তলায় বসে থাকা দুর্নীতিগ্রস্ত সরকারের মাথাকে বাধ্য করা, রাস্তায় নেমে লিস্ট বের করা, রাস্তায় নেমে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে লিস্ট দিয়ে বোঝানো এতজন টেন্টেড, এতজন নন টেন্টেড যোগ্য। এটা পেরেছে কি? পারেনি। এই চাকরিহারারা পারেনি করতে। দ্বিতীয়, আইনি মার পেঁচে যাওয়া। এই দুটোর সঠিক কম্বিনেশনই এদেরকে চাকরিটায় পুনর্বহাল করবে, আজকে সমস্যার সমাধান করবে। আমি আবারও বলছি, বারবার বলছি, এই তৃণমূল, বিজেপি, সিপিএম পন্থী চাকরিহারাদের মঞ্চ করে নিয়ে আন্দোলনে দড়ি টানাটানি করতে গিয়ে আন্দোলনটাকে মাঠে মেরে ফেলে আজ অবধি এই শিক্ষককুল সরকারকে 14 তলার থেকে রাস্তায় নামাতে পারেনি। ভাবতে পারছো? নট এ ম্যাটার অফ জোক, 32,000 চলে যাবে চাকরি, দেওয়াল লিখন হয়ে গেছে। আমরা শুধু কি প্রতিদিন সংখ্যাটা গুনবো, কতজন চাকরি চলে গেল, আর কতগুলো বডি গুনবো, আত্মহত্যার পরিসংখ্যান গুনবো, আর এইভাবে স্নো পাউডার মেখে চ্যানেলে বলবো? না, তা নয়। রাষ্ট্রকে বোঝানো, আর এই বোঝানোর জন্য দরকার গণ আন্দোলন। যেই আন্দোলনে, আমি আবারও বলছি, আমাদের কোনো শাখা নেই, আমাদের একটাই শাখা, চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে নবান্নের 14 তলাকে। তোমাকে দুর্নীতির মাসুল দিতে হবে, দুর্নীতির দায় স্বীকার করে তোমাকে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই স্লোগান কি ওরা নিঃশর্ত তুলতে পেরেছে আজও? আমি মনে করি না পারেনি। ফলে যা হওয়ার তাই হচ্ছে, তাই হবে হয়তো। খুব হতাশায় ভুগছি জানো, একটার পর একটা দুর্নীতি, পুকুর চুরি, সুপ্রিম কোর্টকে না মানা। মানে ভারতবর্ষের স্বাধীনতার পরে এমন একটি সরকার চলছে যারা সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি, ডিএ মামলার অর্ডার মানেনি, সুপ্রিম কোর্টের পদেও টেন্টেডদের 12% রেট অফ ইন্টারেস্টে টাকা রিটার্ন মানেনি, সুপ্রিম কোর্টের পদেও যে টেন্টেডটা পরীক্ষায় বসতে পারবে না মানেনি, 2016 সালের নিয়মে অ্যাড বের করতে হবে এই সরকার মানেনি। তাহলে তারপরেও আমরা এগুলো সইছি। আমাদের তো মানে আমরা বাঙালি না, যে বাঙালি হাত বোমা
কলের তৈরি বোমা দিয়ে ব্রিটিশদেরকে ছত্রখান করে দিয়েছিলাম, যে ব্রিটিশ পৃথিবীর রাজা ছিল, সেই বাঙালির আজকে রক্তে কি শীতল বরফ শীতল প্রবাহ বইছে রক্ত? আমি জানি না এত অন্যায়, এত অবিচার, অনাচার আমরা সইছি কেন, আমি জানি না। ঠিক আছে, এই গঙ্গা দিয়ে কত প্রবাহ চলে যাওয়ার পরে এই অনাচারের যোগ্য জবাব আমরা রাস্তায় নেমে দিতে পারবো আমি জানি না, কিন্তু একটু বুঝি। আমার যে ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় বসে আছে, আগামীতে যারা পাশ করে বেরিয়েও রাস্তায় স্থান নেবে, তাদের দেখে একজন শিক্ষক হিসেবে হতাশা তৈরি হচ্ছে। আর কিছু বলার নেই আমার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।